এই ড্রামার শুরুতে আমরা রাজকুমার জ্যাসনকে দেখতে পাই, যে জিজ্ঞেস করে তোমার সাহস হয় কি করে আমাকে ড্রাগ দেওয়ার। এটা হচ্ছে রাজকুমার জ্যাসনের বউ, যার নাম লিয়ার। লিয়ার বলে আমাদের বিয়ে হয়েছে 6 মাস হয়ে গিয়েছে, কিন্তু কখনোই আপনি আমার কাছে আসেননি, আর তাছাড়া কাল নাকি আপনি অন্য একজন মেয়েকে বিয়েও করতে যাচ্ছেন। এটা আমি কি করে সহ্য করতে পারি। এটা শুনে রাজকুমার জ্যাসন তো অনেক বেশি রেগে যায় আর বলে তোমার চেহারাও যেরকম দেখতে খারাপ, তুমি মনের দিক থেকেও সেরকম খারাপ। তবে ততক্ষণে রাজকুমার জ্যাসনের উপরে ড্রাগের প্রভাব পড়তে শুরু করেছিল, যার জন্য এক প্রকার জোর করেই ও তো লিয়ারের সাথে মিলিত হয়ে যায়। এরপর রাতে উঠে জ্যাসন দাসীকে বলে তাড়াতাড়ি আমার গোসলের ব্যবস্থা করো, আমার গায়ে নোংরা লেগেছে। এটা শুনে তো অনেক বেশি কষ্ট পায় লিয়ার এবং বলতে থাকে তুমি আমার সাথে এরকম করতে পারো না। তবে জ্যাসন ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এবার লিয়ার অনেক বেশি কষ্ট পেয়েছিল। লিয়ার মনে মনে ভাবে আমার এই মুখের দাগের জন্যই হয়তো আমাকে পছন্দ করে না, তাহলে আমার এই জীবন রেখে কী লাভ। এগুলো ভেবেই লিয়ার তো চলে যায় একটি জলাশয়ের কাছে এবং জলাশয়ে ঝাঁপ দেয়, আত্মহত্যা করে নেয়। সিন এখানে কাট হলে আমরা মডার্ন যুগের লিয়ারকে দেখতে পাই, যেখানে এই লিয়ার ছিল একজন ডক্টর। ও গাড়ি চালিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই একটি ট্রাকের সাথে লিয়ারের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর সিন চলে আসে আবারও পুরনো যুগে, যেখানে লিয়ারের মেড লিয়ারের লাশের পাশে বসে কান্না করছিল আর বলছিল কেউ ডাক্তার ডাকো। তবে এখানে আরেকজন মেড বলে অপয়াটা অলরেডি মারা গিয়েছে, তাই এখন আর কান্নাকাটি করে লাভ নেই, তাছাড়া ওর মৃত্যুতে কারো কোনো যায় আসে না। লিয়ারের মেড বলে তুমি এটা বলতে পারো না, যতই হোক লিয়ার ম্যাডাম কিন্তু এখানকার প্রাইম মিনিস্টারের মেয়ে। মেয়েটি চিল্লিয়ে বলে তো কি হয়েছে, সে তো এখন রয়েছে রাজকুমার জ্যাসনের ম্যানশনে। এবার ওই মেয়েটি ওখানে থাকা সবাইকে আদেশ দেয় তাড়াতাড়ি গিয়ে লিয়ারকে কবর দিয়ে দিতে। তবে তখনই সবাইকে অবাক করে দিয়ে লিয়ার উঠে বসে। এটা দেখে সবাই তো ভয়ে পালিয়ে যায়। মেয়েটি পিছনে ফিরে লিয়ারকে জীবিত দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে মডার্ন যুগে লিয়ারের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মাধ্যমে ওর আত্মা পুরনো যুগে লিয়ারের বডিতে চলে এসেছে। লিয়ারের আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যে এই যুগের লিয়ারের উপরে কত বেশি অত্যাচার করা হতো, এবং লিয়ার এটাও বুঝতে পারে ও টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। তবে এখন তো আর আগের লিয়ারের মতো সব কিছু সহ্য করবে না, বরং এসব কিছুর প্রতিবাদ করবে। তখন গিয়ে ওই মেয়েদের জ্ঞান ফেরে। মেয়েটি তো অনেক ভয় পেতে থাকে আর বলে তুমি কি করে বেঁচে উঠলে, তোমার তো শ্বাস চলছিল না। লিয়ার বলে কেন, আমাকে জীবিত দেখে তুমি কি কষ্ট পেয়েছো? মেট বলে আরে না না, আমি তো এটা বলতে চাইনি। লিয়ার বলে নাটক করা বন্ধ করো, আমি সব কিছুই শুনেছি যে তুমি আমাকে কবর দিতে বলেছিলে। এটা শুনে মেট তো ভয় পেয়ে যায় আর ক্ষমা চাইতে থাকে। তবে লিয়ার ওকে ক্ষমা করে না, বরং সারা রাত ধরে নিজের গালেই থাপ্পড় মারার শাস্তি দেয়। এই যে ভাইয়ারা, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত, কিন্তু ভাই এই সময়টা কি একটু কাজে লাগানো যাইতো না? তাই আমি তোমাদেরকে একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি, BET1 গেম। এটা এরকম এক গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়া খেলতে পারবা, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্রাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সব কিছু দিয়াই লেনদেন করা যায়। তুমি শুধু আমার প্রোমো কোড মাহি07 দিয়ে সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে না খেলে থাকো চিন্তা নাই, এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। নিচের কমেন্টে লিংক দিচ্ছি, এখনই ক্লিক করো, BET1 গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। এরপর লিয়া নিজের রুমে এসে আয়নায় মুখের কাটা দাগ দেখতে থাকে। মনে মনে ভাবে এটা ঠিক করা আমার কাছে কোনো বিষয় না। লিয়ার নিজের দাসীকে কিছু উপকরণ আনতে বলে। দাসী জিজ্ঞেস করে এগুলো দিয়ে আপনি কি করবেন, তবে এর কোনো উত্তর দেয় না লিয়ার। তখনই সেখানে রাজকুমার জ্যাসন চলে আসে। লিয়ার সেখানে এসে বলে তুমি কেন এখন এখানে এসেছো, আমি রেস্ট নিচ্ছি, তাই এখন এখান থেকে চলে যাও। এটা শুনে রাজকুমার জ্যাসন রেগে গিয়ে ওর গলা চেপে ধরে আর বলে আমি তোমাকে সাধে এখানে দেখতে আসিনি, বরং কাল আমার বিয়ে, তাই আমি তোমাকে থ্রেট দিতে এসেছি যাতে কাল তুমি কোনো রকম ঝামেলা না করো। লিয়ার কোনো মতে জ্যাসনের থেকে নিজের গলা ছাড়িয়ে নেয় এবং ওকে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে বলে। জ্যাসন হইতে রেগে সেখান থেকে চলে যায়। এরপর লিয়ারের কথা মতো দাসী ওকে সমস্ত উপকরণই এনে দেয়,
লিয়া সেগুলোর সাহায্যে একটি রেমেডি তৈরি করে এবং সেটা নিজের মুখে লাগিয়ে নেয়। তো পরের দিন সকালবেলার মধ্যে ওর মুখের দাগটা একদম গায়েব হয়ে যায় এবং লিয়ারকে আগে থেকে অনেক বেশি সুন্দরী লাগছিল। আজকে জ্যাসনের বিয়ে হতে চলেছে, লিয়ার সেখানে যেতে চায়। দাসী বলে রাজকুমার জ্যাসন আপনাকে সেখানে যেতে নিষেধ করেছে, কিন্তু লিয়ার কোনো কথা শোনে না আর বলে আমার সতীন আসতে চলেছে, নিয়ম অনুযায়ী তাকে আমার কাছে যা সার্ভ করতে হবে, এই সুযোগ তো আমি কখনোই ছাড়বো না। এটা বলে লিয়ার বিয়ের আসরে চলে আসে। জ্যাসন ওকে দেখে অনেক বেশি রেগে যায় এবং এটা হচ্ছে জ্যাসনের নতুন বিয়ে করা বউ, যার নাম হচ্ছে রুথ। জ্যাসন জিজ্ঞেস করে তুমি আবার এখানে কি গড়বড় করতে এসেছো? এতে তখন লিয়ার বলে আমি তো শুধুমাত্র নিয়ম পালন করতে এসেছি, নতুন বউ হিসেবে তোমার বউয়ের উচিত আমাকে চা সার্ভ করা, যেহেতু আমি তোমার প্রধান পত্নী আরও তোমার উপপত্নী। এটা শুনে জ্যাসন আর কিছু বলতে পারে না লোক সম্মুখে এবং বলে ঠিক আছে, চা সার্ভ করা হয়ে গেলেই তুমি চলে যাবে। এতে তখন লিয়া সামনে গিয়ে বসে। লিয়া রুথকে বলে তুমি কেন লাল পরেছো আজকে? জানো না উপপত্নীদেরকে লাল পোশাক পরতে নেই, যাও এক্ষুনি গিয়ে গোলাপি পোশাক পরে এসো। এটা শুনে জ্যাসন তো রেগে যায় আর বলে তোমার সাহস হয় কি করে আমার ওয়াইফের সাথে এভাবে কথা বলার? লিয়ার বলে ক্ষমা করবেন, কিন্তু এটা নিয়মের মধ্যে আছে, উপপত্নীদেরকে গোলাপি পোশাক পরতে হয়, লাল পোশাক পরতে হয় না। এমনকি রাজারও ক্ষমতা নেই এই নিয়ম বদলানোর। তাহলে কি আপনি রাজার থেকেও নিজেকে ক্ষমতাশালী মনে করছেন? জ্যাসন আর কিছু বলতে যাবে তখন রুথ ওকে আটকায় আর বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি গোলাপি পোশাক পরে আসছি। এটা বলে রুথ চলে যায়। আশেপাশের সকল লোক তো লিয়ারকে নিয়ে খারাপ খারাপ কথা বলছিল, যে লিয়ার তো দেখতে সুন্দর না, খুবই বিচ্ছিরি দেখতে, এই জন্য হয়তো রুথকে হিংসে করছে। এসব কিছু লিয়ারের কানে আসে। লিয়ার এতে অনেক বেশি রেগে যায় এবং সবাইকে উদ্দেশ্য করে বলে আমি হচ্ছি প্রাইম মিনিস্টারের মেয়ে, রুথ সে অনুযায়ী আমার থেকে অনেক বেশি নিচু পদে রয়েছে। তাছাড়া বাকি রইল গোলাপি পোশাক পরার নিয়ম, সেটা তো নিয়মেই আছে, আমাদের ধর্মীয় নিয়মে এটা রয়েছে, স্বয়ং রাজাও তো এটা বদলাতে পারে না। আমার এই সিদ্ধান্তের জন্য আপনাদের যদি কোনো বিরোধ থাকে তাহলে চলুন রাজার সাথে গিয়ে দেখা করি, রাজাই ঠিক করবে কে ভুল আর কে সঠিক। কিন্তু তারপরও তো লিয়ারকে নিয়ে ওরা বাজে বাজে কথা বলছিলই, যে লিয়ার তো দেখতে সুন্দর না এবং ও রুথের সাথে নিজেকে কিভাবে তুলনা করে, রুথ তোর থেকে কত বেশি দেখতে সুন্দর। তখন সেখানে রুথ চলে আসে গোলাপি পোশাক পরে এবং লিয়ারকে চা সার্ভ করতে যায়। লিয়ার তখন ইচ্ছা করে চাটা ফেলে দেয়, গরম চা সোজা রুথের হাতে পড়ে। লিয়ার উল্টো ওর উপরে চিল্লাতে থাকে আর বলে তুমি কোনো কাজ ঠিকমতো করতেই পারো না। জ্যাসন সেখানে এসে লিয়ারের উপরে রাগ ঝাড়তে থাকে। এটা দেখে লিয়ার এগিয়ে আসে এবং রুথকে বলে তোমার বেশি লাগেনি তো? রুথ বলে আরে কোনো ব্যাপার না, কিন্তু মনে মনে তো অনেক বেশি রেগেছিল। রুথ মনে মনে বলে যখন তোমার মুখ সবার সামনে দেখাবো তখন তুমি বুঝতে পারবে অপমান কাকে বলে। এটা বলে ইচ্ছে করে রুথ তখন লিয়ারের মাস্কটা খুলে দেয়। তবে লিয়ার তো আগের মতো আর কুৎসিত ছিল না দেখতে, লিয়ার এখন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এখন তো রুথের চেয়েও লিয়ারকে বেশি সুন্দর লাগছে। জ্যাসন লিয়ারকে বলে তুমি কি ভেবেছো সুন্দর হয়ে গেছো বলে এখন আমি তোমার পিছু পিছু ঘুরবো? মোটেই এমনটা না, তোমার কাজ হয়ে গেছে, এখন তুমি এখান থেকে চলে যাও। লিয়ারও আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ওদের দুজনের তো ফার্স্ট নাইট ছিল। রুথ জিজ্ঞেস করে লিয়ার তো এখন দেখতে সুন্দর হয়ে গিয়েছে, তাই এখন আপনি আমার থেকে বেশি ওকে ভালোবাসবেন না তো? জ্যাসন বলে তুমি এসব কি বলছো, ওই বিষাক্ত মহিলাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। তাছাড়া তুমি তো জানোই যে ওর বাবার সাথে আমার শত্রুতা আছে, আমি ওকে শুধুমাত্র প্রতিশোধ নিতে বিয়ে করেছি। এটা শুনে রুথ তো অনেক বেশি খুশি হয়। এরপর ওরা দুজন একসাথে রোম্যান্স করতে যায়। তবে তখনই সেখানে এসে হাজির হয় আমাদের লিয়ার। আসলে লিয়ার পণ করে নিয়েছিল ওদের দুজনকে শান্তিতে থাকতে দেবে না। লিয়ার সেখানে এসে ওদেরকে চিয়ার করতে থাকে আর বলে আমি তোমাদেরকে এখানে সার্ভ করতে এসেছি। তবে জ্যাসন অনেক রেগে যায়। জ্যাসন বলে তোমার সাহস হয় কি করে এখানে আসার? এরপর জ্যাসন নিজের গার্ডদেরকে ডাকে এবং সেখান থেকে লিয়ারকে নিয়ে গিয়ে 20 ঘা চাবুকের বাড়ি মারতে বলে। লিয়ার বলে তুমি আমার সাথে এটা করতে পারো না। তবে জ্যাসন অনেক রেগে গিয়েছিল, জ্যাসন কোনো কথা শোনে না। এরপর লিয়ারকে বাইরে নিয়ে যাওয়া হয়। জ্যাসন পিছনে যেতে গেলে রুথ ওকে আটকায় আর বলে কোথায় যাচ্ছ, আজকে তো আমাদের বিয়ের প্রথম রাত। তবে জ্যাসন ওকে বলে এখন আমার একদমই মুড নেই। এটা বলেই জ্যাসন বাইরে চলে আসে, যেখানে লিয়ার তো ওকে হুমকি ধামকি দিতে থাকে
তোমার সাহস হয় কি করে আমাকে এভাবে গার্ড দিয়ে ধরানো? লিয়ারকে এত প্রতিবাদ করতে দেখে জ্যাসনও একটু অবাক হয়, কারণ আগে তো লিয়ার এত প্রতিবাদ করতো না, কিন্তু তারপরও গার্ডদেরকে আদেশ দেয় এক্ষুনি ওকে চাবুকের বাড়ি মারতে। ফলে লিয়ারকে চাবুকের বাড়ি মারা হয়। দুবারই মারতেই তো লিয়ার সেখানে অজ্ঞান হয়ে যায়। গার্ড জ্যাসনকে বলে এখন আমরা কি করব, তাকে কি চিকিৎসার জন্য নিয়ে যাব? তবে এখানে জ্যাসন বলে কোনো দরকার নেই, ও চিকিৎসার যোগ্য না, ওকে একটি রুমে বন্ধ করে দাও, সেখানে ও যন্ত্রণায় কাতরাক। কিন্তু পরক্ষণে জ্যাসন গার্ড চলে যাওয়ার আগে একটি ওষুধ বের করে গার্ডের হাতে দেয় এবং বলে এটা ওকে দিয়ে দিও, আমি চাই না ও এত সহজে মৃত্যুবরণ করুক। ওর বাবার জন্য আমার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, তাই আমি ওকে কঠিনভাবে মৃত্যু দেব। এরপর দেখানো হয় লিয়ারের অবস্থা বেশ খারাপ ছিল। দাসী কান্না করতে করতে গার্ডের কাছে অনুরোধ করে ডাক্তার ডেকে আনার জন্য। তো এই গার্ডের নাম হচ্ছে মরান। মরান বলে রাজকুমারের আদেশ আছে যে তাকে এভাবেই কষ্ট সহ্য করতে হবে। তবে রাজকুমার আগে একটি মেডিসিন দিয়ে দিয়েছে লিয়ারের জন্য, তুমি এটা তাকে লাগিয়ে দাও। কিন্তু রাজকুমার যে মেডিসিন দিয়েছে এ বিষয়ের জন্য লিয়ার জানতে না পারে। মেয়ের এতে হ্যাঁ বলে। পরের দিন সকালবেলা দেখানো হয় যে লিয়ারের জ্ঞান ফেরে। জ্যাসনের দেওয়া ওষুধের কারণে এখনও অনেকটা সুস্থ বোধ করছিল। লিয়ার বাইরে আসলে দেখতে পায় সকল কর্মচারীরা তো কাজ করছিল। তখন সেখানে সেই দাসী আসে এবং বলে তাড়াতাড়ি চলো, মসি মারা যেতে চলেছে, আমাদেরকে তাকে দেখতে যেতে হবে। এতে কর্মচারীরা তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। লিয়ার জিজ্ঞেস করে এই মসিটা আবার কে? দাসী বলে আপনি ভুলে গেছেন, মসি হচ্ছে গার্ড মোরানের ভাই, যে কিনা রাজকুমার জ্যাসনকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছিল এবং তার বুকে তীর ঢুকে গিয়েছে। তবে কোনো ডাক্তারও ঠিকমতো তার চিকিৎসা করতে পারেনি, তার বুকের ভিতরে এখনও সেই তীরটা গেঁথে রয়েছে। এটা শুনে লিয়ারের অনেক খারাপ লাগে। লিয়ার মনে মনে ভাবে যদি ওই তীরটা বের না করা হয় তাহলে তো মসি মারা যাবে, আমাকেই কিছু একটা করতে হবে। অন্যদিকে দেখা যায় মসির অবস্থা অনেক খারাপ ছিল। ডাক্তার মোরানকে বলে তাকে আর বাঁচানো যাবে না, তুমি তাড়াতাড়ি তার ফিউনারেলের ব্যবস্থা করো, আজ রাতেই হয়তো মারা যাবে সে। কিন্তু তখনই সেখানে চলে আসে লিয়ার। লিয়ার বলে আমি তাকে সারিয়ে তুলতে পারবো। ডাক্তার এতে হাসতে হাসতে তাচ্ছিল্য করে বলে আমি তাই পারিনি, তুমি একটা সামান্য মেয়ে হয়ে যার কিনা কোনো মেডিকেল জ্ঞানও নেই, সে ওকে সারাবে? এটা একেবারেই অসম্ভব। লিয়ার বলে আপনি চুপ থাকুন, আগে দেখুন আমি কি করি। ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে। কিন্তু এখানে মোরান তো কিছুতেই রাজি হচ্ছিল না। মোরানের মনে হচ্ছিল যদি লিয়ারের কারণে ওর ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে। তবে লিয়ার জোর করছিল। তখনই সেখানে চলে আসে জ্যাসান। জ্যাসান ওর হাত ধরে ফেলে আর বলে তুমি কিছুতেই এটা করতে পারবে না, মসি আমার জীবন বাঁচিয়েছে, তাই আমি ওর কোনো রকম ক্ষতি হতে দেব না। লিয়ার তখন রাগ করে বলে এজন্যই তো আমি ওকে বাঁচাতে চাচ্ছি, এখন যদি দেরি হয়ে যায় তাহলে আমি ওকে আর বাঁচাতে পারবো না, তাই তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। এটা বলে ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নেয় এবং মসির কাছে চলে যায়। মসির ক্ষত দেখে বুঝতে পারে এখন ওকে ছুরি কাঁচি চালাতে হবে। লিয়ার জ্যাসানকে সবকিছু আনতে বলে। জ্যাসান বলে ঠিক আছে আমি সবকিছু এনে দিচ্ছি, কিন্তু কোনো ক্ষতি হলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। এরপর জ্যাসান সবগুলো এনে দেয় এবং লিয়ার নিজের চিকিৎসা শুরু করে দেয়। জ্যাসন এখানে ওকে সবকিছু এগিয়ে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই লিয়ারের চিকিৎসা শেষ হয়ে যায়। লিয়ার বলে একটু পরে মসির জ্ঞান ফিরে আসবে। তবে মোরান তখন মসির কাছে গিয়ে দেখতে পায় মসির তো শ্বাসই চলছে না। এটাতে তো সবাই অনেক বেশি রেগে যায় লিয়ারের উপরে এবং রাজকুমার জ্যাসন তো ওর গলা চেপে ধরে, বলে আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম। লিয়ার ওকে বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি আমাকে ছাড়ো, আমি ওর কাছে গিয়ে চেক করি আসলে হয়েছেটা কি, না হলে কিন্তু পরে আর সময় থাকবে না। জ্যাসন এতে ওকে ছেড়ে দেয়। এখানে ডাক্তার বলে তুমি যদি ওকে বাঁচিয়ে তুলতে পারো তাহলে আমি নিজে তোমাকে হাঁটু গেড়ে ক্ষমা চাবো। রাজকুমার জ্যাসনও বলে ঠিক আছে আমিও তোমার কাছে ক্ষমা চাবো যদি তুমি মসিকে বাঁচিয়ে তুলতে পারো। লিয়ার বলে আপনাদের কথা যেন মনে থাকে। লিয়ার মসিকে গিয়ে আবারও চিকিৎসা করতে শুরু করে, যার জন্য মসির কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে। এটা দেখে ডাক্তার তো অবাক হয়ে যায় এবং লুকিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। তবে তখনই ওকে হাতে নাতে ধরে ফেলে লিয়ার। এতে ডাক্তার ভয় পেয়ে লিয়ারের কাছে ক্ষমা চায়। লিয়ার রাজকুমার জ্যাসনকে বলে আপনি কি আপনার কথা ভুলে গিয়েছেন? জ্যাসন জিজ্ঞেস করে তুমি কি বলতে চাইছো? লিয়ার বলে আমি তো জানতাম না রাজকুমার এত সহজে নিজের কথা ভুলে যেতে পারে। এতে তখন বাধ্য হয়ে জ্যাসন ওর কাছে ক্ষমা চাইতে চায়। তবে তখনই মসি আবারও অজ্ঞান হয়ে যায়। মোরান তাড়াতাড়ি মসির কাছে চলে যায়। তখন মসি ওকে আঙুল নাড়িয়ে ইশারা করে
আসলে মসি তো নাটক করছিল যাতে জ্যাসানকে লিয়ারের কাছে ক্ষমা চাইতে না হয়। মোরানও এটা বুঝতে পারে এবং মোরান সবার সামনে এসে বলে যে আমার ভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে, সবকিছু লিয়ারের জন্য হয়েছে। এটাতে তো জ্যাসান অনেক বেশি রেগে যায় লিয়ারের উপরে, আর সেই ডাক্তার আবারও লিয়ারকে নিয়ে বিদ্রূপ করতে থাকে। লিয়ার বলে আমাকে ওর কাছে যেতে দাও, আমি একবার চেক করে দেখি আসলে মসির হয়েছেটা কি। তবে জ্যাসান ওকে কিছুতেই যেতে দিতে রাজি হয় না এবং গার্ডদেরকে আদেশ দেয় লিয়ারকে যেন আজকে একটি জায়গায় বন্দি করে রাখা হয়। এতে লিয়ার এবং লিয়ারের দাসীকে একটি বদ্ধ ঘরের ভিতরে আটকে দেওয়া হয়। তখন দাসী দেখতে পায় যে লিয়ারের আঘাতের স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে। মূলত লিয়ারের তো ভালো মতো চিকিৎসা দেওয়া হয়নি, তার উপরে আবার মসির চিকিৎসা করতে গিয়ে অনেক নড়াচড়ার ফলেও রক্ত বের হচ্ছে। তবে লিয়ার এতে বেশি পাত্তা দেয় না। এরপর দেখা যায় রাত হয়ে যায় আস্তে আস্তে। ওরা সেই সকাল হতে কিছু খায়নি। তখন সেখানে দরজা খুলে চলে আসে রুথ এবং সেই শয়তান দাসী ক্যাটালিনা। রুথ এখানে লিয়ারের জন্য পচা গলা খাবার নিয়ে এসেছিল, যেখান থেকে গন্ধও বেরোচ্ছিল। রুথ বলে দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি এটা খেয়ে নাও। এটা শুনে লিয়ার তো অনেক বেশি রেগে যায়। লিয়ার সেই খাবার সোজা ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই সেখানে জ্যাসন চলে আসে। জ্যাসন এটা দেখে লিয়ারের উপরে ভীষণ রকমের রেগে যায়। এখানে রুথ তো নাটক করতে শুরু করে এবং জ্যাসনকে বলে আমি তো শুধু ভালোবেসে ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু ও তো আমাকে বুলি করছে। লিয়ার বলে তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা বলছে। যদি তোমার প্রমাণই দরকার হয় তাহলে নিজেই খাবারটা চেক করো, এমনকি খাবার থেকে তো পোকাও বের হচ্ছিল। তবে জ্যাসন এসব কিছু মানতে চায় না। রুথ এখানে নাটক করছিল যেটা দেখেও গলে যায় এবং কোনটা ভুল কোনটা সঠিক সেটা বিচার না করে ও তো অনেক বেশি রাগ দেখায় লিয়ারের উপরে এবং ক্যাটালিনাকে বলে লিয়ারকে বেঁধে শাস্তি দিতে। এটা বলে ও ওখান থেকে নিয়ে চলে যায় রুথকে। ক্যাটালিনা এবার লিয়ারকে সেখানে বেঁধে ফেলে। অন্যদিকে এরা দুজন তো রুমে চলে আসে, যেখানে রুথ একটি ছোটোখাটো ড্রেস পরে এসে জ্যাসানকে সিডিউস করতে থাকে এবং জ্যাসানও এতে খুশি হতে থাকে। তবে তখনই জ্যাসান নিজের জামায় লেগে থাকা খাবার দেখতে পায়। খাবারের গন্ধ শুকে বুঝতে পারে আসলে খাবারটা একেবারেই পচা। তার মানে কি সত্যি বলছিল লিয়ার? কিন্তু পরক্ষণেই জ্যাসান ভাবে তাতে আমার কি, লিয়ার ওটারই যোগ্য। কিন্তু যখনই ওর সাথে রোম্যান্স করতে আসে রুথ, তখনই জ্যাসান তো অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করতে থাকে এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। রুথ ওকে আটকানোর চেষ্টা করে, তবে জ্যাসান কিছুতেই শোনে না। এদিকে ক্যাটালিনা তো ওকে মারতেই যাবে, ঠিক তখনই জ্যাসান এসে ক্যাটালিনাকে আটকে নেয়। এতে ক্যাটালিনা চাবুকটি জ্যাসানের হাতে দিয়ে দেয় এবং বলে ঠিক আছে আপনিই মারুন। কিন্তু জ্যাসান এখানে ক্যাটালিনার উপরে রেগে যায় এবং ওকে চলে যেতে বলে। এতে ক্যাটালিনা সেখান থেকে চলে যায়। এখানে লিয়ার জ্যাসানকে বলে তোমার যদি আমাকে একদমই সহ্য না হয় তাহলে তুমি এক কাজ করো, আমাকে ডিভোর্স দিয়ে দাও। তবে জ্যাসান বলে আমি তোমাকে ডিভোর্স দেব না, তোমাকে আমার সাথেই থাকতে হবে। কেন, তুমি কি অন্য পুরুষ পছন্দ করেছো যে এখন আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? লিয়ার বলে আমি যদিও অন্য পুরুষ পছন্দ করেই থাকি তাহলে তাতে আপনার কি, আপনি তো আমাকে পছন্দ করেন না। আপনার কাজ হলো এখন আমাকে ডিভোর্স দিয়ে দেওয়া। চলুন কাল এই বিষয়ে রাজামশাইয়ের সাথে কথা বলি। তবে জ্যাসান এই কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং বলে তোমাকে কখনোই আমি ডিভোর্স দেব না। লিয়ার বলে কেন, কোথাও আপনি আবার আমাকে ভালোবাসেন না তো? এই কথা শুনে জ্যাসান আরও বেশি রেগে যায় এবং চাবুক দিয়ে লিয়ারকে মারতে শুরু করে। এখানে জ্যাসান তো একেবারে মেরেই ফেলতে যাচ্ছিল লিয়ারকে। তখনই সেখানে মরান চলে আসে এবং কোনো মতে লিয়ারকে বাঁচিয়ে নেয়। জ্যাসান এতে মরানের উপরে রেগে যায়। মরান বলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি এগুলো আপনার ভালোর জন্যই করছি। এখন যদি আপনি লেডিকে মেরে ফেলেন তাহলে সেটা আপনার জন্যই খারাপ হবে। এতে জ্যাসান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। মরানের পরে লিয়ারের কাছে ক্ষমা চায় আর বলে যে মসি সত্যি সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি তো জানেনই যে আমরা রাজকুমার জ্যাসানের কর্মচারী, তার জন্য আমাদেরকে সব কিছুই করতে হয়। আমাদের সামনে সেরকম অপমানিত হবে এটা আমরা কিছুতেই মানতে পারছিলাম না, এজন্যই নাটক করেছে মসি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। তবে লিয়ার তোর উপরে রেগে যায় আর বলে তোমাদের এই নাটকের জন্য আমি তো আজ মরতে বসেছিলাম, তারপরও কি তোমাদের হয়নি? মোরানের এতে অনেক বেশি খারাপ লাগে। মোরান বলে আপনার কি লাগবে শুধু আমাকে বলবেন, আমি সাথে সাথে হাজির করে দেব। তবে লিয়ার বলে তোমরা আমাকে অনেক কিছুই দিয়েছো, আর কিছু দেওয়ার দরকার নেই। পরের দিন সকালবেলা দেখা যায় লিয়ার নিজের বিছানায় শুয়েছিল। তখন মেয়েড এসে খুশি হয়ে বলে মরান নাকি নিজের সাথে করে অনেকগুলো মেড নিয়ে এসেছে
এবং একজন রাঁধুনিও নিয়ে এসেছে যে ওদের জন্য রান্না করে দেবে। এটা শুনে তো লিয়ার অনেক বেশি খুশি হয়ে যায় এবং বাইরে বেরিয়ে আসে। মোরান এখানে লিয়ারকে বলে আপনার যা লাগবে আপনি শুধু আমাকে বলবেন, আমি সাথে সাথে এনে দেব। লিয়ার এতে বেশ খুশি হয় মনে মনে এবং বলে আচ্ছা ঠিক আছে, এখন তুমিও বলো মসি কেমন আছে। মোরান বলে মসি এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে। এরপর দেখা যায় সেই দাসীগুলো লিয়ারের জন্য রান্না করে দেয়। লিয়ার এখানে নিজের দাসীকেও বসিয়ে খাওয়াতে চায়, তবে দাসী ভয়ে ভয়ে উঠে যায়, কারণ দাসীদের তো নিয়ম ছিল না মালিকের সাথে বসে খাওয়ার। লিয়ার এটাতে বেশ অবাক হয়। লিয়ার বাকি দাসীদেরও নিজের পাশে এসে বসতে বলে, কিন্তু তারাও বসে না। এতে লিয়ার নিজেই খাবার খেতে শুরু করে এবং অনেক বেশি ওয়াইন খেতে থাকে। দাসী বলে আপনার এখন শরীর ভালো না, তাই বেশি ওয়াইন খাওয়া উচিত না। তবে এসব কিছু শোনে না লিয়ার এবং একের পর এক খেতেই থাকে, যার জন্য ড্র্যাঙ্ক হয়ে যায়। এরপর লিয়ার নেশার ঘোরেই তো আজে বাজে বলতে শুরু করে এবং নিজের পায়ে জুতো খুলে বাইরের দিকে চেলে মারে। তখন আবার সেখান থেকে জ্যাসান যাচ্ছিল, জুতোটা সোজা জ্যাসানের গায়ে পড়ে। জ্যাসানে তো অনেক বেশি রেগে যায়। দাসী লিয়ারকে বলে আপনি প্লিজ এরকম পাগলামো করবেন না, যদি রাজকুমার জ্যাসান জানতে পারে অনেক বেশি রাগ করবে। লিয়ার বলে ওই রাজকুমার জ্যাসানকে ও কি করলো তাতে আমার কোনো যায় আসে না, আমি কি ওকে ভয় পাই নাকি। তখনই সেখানে রাজকুমার জ্যাসান চলে আসে। দাসী ভয় পেয়ে জ্যাসানকে গ্রিটিং করে, যেটা দেখে লিয়ার আরও রেগে যায় আর বলে এটা কে যে তুমি তার সামনে এরকমভাবে গ্রিটিং করছো। জ্যাসান রেগে বলে তোমার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার। লিয়ার বলে তুমি আগে বলো তুমি কেন আমার এখানে এসেছো, যাও তোমার দ্বিতীয় ওয়াইফ তোমার জন্য অপেক্ষা করছে, কোথাও আবার তুমি আমার উপরে ইন্টারেস্টেড না তো। জ্যাসান বলে তোমার থেকে একটা কুকুরের উপরে ইন্টারেস্টেড হওয়া ভালো। এটা শুনে লিয়ার হাসতে থাকে এবং দাসীকে বলে দেখো দেখো তোমাদের রাজকুমার তো একটা কুকুরের উপরে ইন্টারেস্টেড। জ্যাসান এটা শুনে অনেক বেশি রেগে যায়, তবে তখন লিয়ার কথা ঘুরিয়ে বলে তো আপনি তো এতক্ষণে জেনেই গিয়েছেন মসি সুস্থ হয়ে গিয়েছে, সেটাও আমার চিকিৎসার জন্য। তাহলে এখন আপনি নিজের কথাটা পূর্ণ করুন, আপনি আমার কাছে মাপ চাইবেন বলেছিলেন। এটা শুনে জ্যাসান একটু আমতা আমতা করে আর বলে ঠিক আছে চাইবো, কিন্তু আগে মসিকে তুমি পুরোপুরিভাবে সুস্থ করো তারপরে। লিয়ার বলে ঠিক আছে, কাল হতে আমি ওকে চিকিৎসা করতে যাব। অন্যদিকে রুথের দাসী রুথকে এসে বলে ক্যাটালিনা নাকি দেখেছে রাজকুমার জ্যাসান ওই লিয়ারের ম্যানশনে গিয়েছে। এটা শুনে রুথ তো অনেক বেশি রেগে যায় এবং মনে মনে একটি ফোন দিয়ে আটে। দাসীর কানে কানে একটি প্ল্যান বলে। তো এরপর আমাদেরকে পরের দিন সকালবেলা সিন দেখানো হয়, যেখানে ক্যাটালিনা আসে লিয়ারের কাছে এবং লিয়ারকে বলে তুমি তো মসিকে সারিয়ে তুলেছিলে, কিন্তু মসির অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। এতে লিয়ার তখন সেখানে চলে আসে। জ্যাসান তো ওর উপরে রাগ দেখাতে থাকে আর বলে তুমি কি করেছো ওর সাথে, যে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। লিয়ার রুমে আসার সাথে সাথে সেখানে একটু অদ্ভুত গন্ধও পায়। এরপর মসিকে চেক করে বুঝতে পারে মসিকে পয়জন দেওয়া হয়েছে। এটা শুনে ডাক্তার তো হাসতে থাকে এবং বলে আমি নিজে চেক করেছি মসিকে, মসি তো মরতে চলেছে, ওকে পয়জন দেওয়া হয়নি। লিয়ার এতে রেগে যায় আর বলে আপনি কি বেশি বোঝেন আমার থেকে, মনে রাখবেন আগেরবার আমি মসিকে বাঁচিয়েছিলাম। তখন লিয়ার সেখানে একটি গাছ দেখতে পায় এবং সেটার গন্ধ শোকে। আসলে এই গাছের পয়জনের কারণেই মসির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। লিয়ার তাড়াতাড়ি মরানকে বলে ঘরের দরজা জানলা খুলে দিতে, যেন বাতাস আসতে পারে এবং বাতাস বাইরেও যেতে পারে। লিয়ারকে বারবার ওই গাছের কাছে যেতে দেখে একজন দাসী বলে ওঠে আপনি কি করছেন, এটা রুথ ম্যাডামের অনেক পছন্দের একটা গাছ, সাথে অনেক দুর্লভ একটা গাছ, আমি নিজের হাতে এটা পুরো ম্যানশনে লাগিয়েছি, দয়া করে আপনি এটাকে ধরবেন না। লিয়ার বলে আচ্ছা তাহলে তুমি এই গাছ লাগিয়েছো, তাহলে তুমি কি জানো না যে এই গাছটা মানুষের শরীরে বিষের মতো কাজ করে। এতে তো ওই মেয়েটা ভয় পেয়ে যায় আর বলে আপনি এসব কি বলছেন, এরকম কিছুই না। লিয়ার এবার জ্যাসানকে বলে তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি বিশেষজ্ঞদেরকে ডেকে এটা পরীক্ষা করিয়ে নিতে পারো। এবার ওই দাসী ভয় পেয়ে যায় এবং সবকিছু স্বীকার করে নেয়, বলে আমি এগুলো করেছি। তবে এখানে লিয়ার খুব ভালো করেই বুঝতে পারছিল এর পিছনে অন্য কেউ আছে। দাসী বলে না আমি নিজের ইচ্ছা এগুলো করেছি, কারণ আমি মসিকে সহ্য করতে পারতাম না। এতে তখন জ্যাসান ওই দাসীকে নিয়ে যে চাবুকের বাড়ি মারতে বলে যতক্ষণ না সত্যি বলছে। তবে লিয়ার ওদেরকে আটকায় এবং দাসীকে বলে আমি জানি তুমি নিজের পরিবারের জন্য মুখ খুলতে চাইছো না, তবে আমি কথা দিচ্ছি তুমি সত্যিটা বলে দাও, তোমার পরিবারের রক্ষার দায়িত্ব আমার। দাসী এবার সাহস পেয়ে যায় এবং বলে ঠিক আছে আমি নাম বলবো, কিন্তু যখনই নাম বলতে যাবে তখনই বিষক্রিয়া হয়ে দাসীটি মারা যায়।
মূলত যে ওকে দিয়ে এই কাজটা করিয়েছে এটা তারই কাজ ছিল, সে আগে থেকেই দাসীকে বিষ দিয়ে দিয়েছিল। তো যাই হোক, জেসান মোরানকে আদেশ দেয় এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে যে দাসীর পিছনে আসলে কে ছিল। এতে মোরান সেখান থেকে চলে যায়। এরপর লিয়ার মসজিদ চিকিৎসা করতে শুরু করে। বাইরে থেকে উকিঝুঁকি মেরে জেসান এগুলো দেখছিল। পিছন থেকে তখন মোরান আসে। মোরান বলে, আপনি এভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখছেন? এতে তখন জেসান তো অনেক বেশি ঘাবড়ে যায়। জেসান বলে, কই কিছু না তো। মোরান বলে, আচ্ছা আপনার কি মনে হয় না যে লেডি লিয়ার আগের থেকে অনেকটা বদলে গিয়েছে? আমার মনে হয় কি সেদিন লেডি লিয়া সত্যিই মারা গিয়েছিল, তার ভিতরে হয়তো অন্য কারোর আত্মা ঢুকে গিয়েছে বা কোনো ভূতের আত্মা ঢুকে গিয়েছে। না হলে দেখুন সে আগে থেকে কতটা সাহসী হয়ে গিয়েছে। এসব শুনে তখন জেসানের মনেও সন্দেহ জাগতে শুরু করে। তবে ওপাশ থেকে আবার লিয়া সবকিছু শুনছিল। লিয়ার মনে মনে ভাবে, না, জেসানকে কিছুতেই জানতে দিলে চলবে না। তাই তখন বাইরে বেরিয়ে আসে এবং জেসানের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যাতে জেসান মনে করে যে এটাই হচ্ছে আগের লিয়ার, কারণ আগের লিয়ার তো ওকে অনেক বেশি ভালোবাসতো। লিয়ার এরকম ফ্লার্ট করায় অনেক বেশি রেগে যায় জেসান এবং সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। এরপর চলে আসে রুথের কাছে। রুথ এখানে অসুস্থতা হওয়ার নাটক করছিল যাতে জেসান ওর কাছে থাকে, কিন্তু তখনই মোরান এসে বলে এক্ষুনি জরুরিভাবে জেসানকে যেতে হবে। তাই জেসান আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়, যেটাতে রুথ অনেক বেশি রেগে যায়। পরের সিনে আমরা লিয়ারকে দেখতে পাই। লিয়ারের দাসী জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আবারও রাজকুমার জেসানের প্রেমে পড়ে যাচ্ছেন নাকি? সেই সময় ওভাবে ফ্লার্ট করলেন। লিয়ার বলে, কেউ ওর মতো রাজকুমারের প্রেমে পড়তে যাবে? আমি একদমই ওর প্রতি ইন্টারেস্টেড না, আমি তো শুধু মজা করছিলাম ওর সাথে। কিন্তু এই সব কিছু আবার শুনে ফেলে জেসান এবং অনেকটা রেগে যায়। শাস্তিস্বরূপ লিয়ারকে নীল ডাউন হয়ে থাকতে বলে। এবার বাধ্য হয়ে লিয়ারকে জেসানের রুমে সেই নীল ডাউন হয়ে থাকতে হয়। দাসীও ওর সাথেই ছিল। লিয়ার বলে, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি চলে যাও। এতে দাসী সেখান থেকে চলে যায়। তখনই সেখানে চলে আসে জেসান, তবে জেসান লিয়ারকে একদমই পাত্তা দেয় না। লিয়ার এটা দেখে অনেক রেগে যায় এবং জেসানের সাথে কথা বলতে যায়। তখনই আবার জেসান গোসল করার জন্য জামা কাপড় খুলে আসে। আসলে ওর মনে ছিল না যে লিয়ার এখানে আছে। লিয়ার এটা দেখে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং সাথে করে জেসান যে টাওয়ালটা পরেছিল সেটাও খুলে যায়। এটাতে দুজনেই তো চিৎকার করে ওঠে। তখনই সেখানে মরান চলে আসে। মরান বলে রাজমাতার শরীর নাকি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তো এরপর আমাদেরকে রাজমাতাকে দেখানো হয়, যার শরীর খুবই খারাপ ছিল। এখানে লিয়ারও এসেছিল জেসানের সাথে। রাজমাতা লিয়ারকে দেখে বলে, ওটা কি তোমার বউ? তোমার বউ অনেক বেশি সুন্দর দেখতে। জেসান তখন লিয়ারকে বলে তাড়াতাড়ি এসে রাজমাতাকে গ্রিটিং করতে। এতে তখন লিয়ার রাজমাতাকে গ্রিটিং করে। রাজমাতা লিয়ারের হাত নিয়ে জেসানের হাতের সাথে মিলিয়ে দেয়। আসলে সে লিয়ারকে খুবই পছন্দ করেছিল এবং ওদের দুজনকে সবসময় একসাথেই থাকতে বলে। রাজমাতা লিয়ারকে আরও বলে, জেসান উপর থেকে অনেক বেশি কঠোর, কিন্তু ভিতর থেকেও অনেক বেশি নরম। তুমি হয়তো এখন বুঝতে পারবে না, কিন্তু ওর সাথে আর কয়েক বছর থাকলেই বুঝতে পারবে। জেসান এখানে রাজমাতাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। জেসান লিয়ারকে বলে, তুমি কি পারবে রাজমাতাকে ঠিক করতে? লিয়ার বলে, হ্যাঁ পারবো, তবে সেটা একটু কঠিন হবে। এরপর লিয়ার নিজে একটা ওষুধ বানিয়ে রাজমাতাকে খাইয়ে দেয়। এটা খেয়ে রাজমাতা একটু বেটার ফিল করছিল। লিয়ার কিছু ওষুধের নাম লিখে সেটা জেসানের হাতে ধরিয়ে দেয় এবং সেগুলো আনতে বলে। তখনই সেখানে রাজার ইউনাক চলে আসে এবং লিয়ারকে বলে রাজা নাকি লিয়ারকে ডেকে পাঠিয়েছে, তাই লিয়ারকে রাজার কাছে যেতে হয় কথা বলার জন্য। এখানে আমরা লিয়ারের বাবাকেও দেখতে পাই, যে এখানকার প্রধান মিনিস্টার ছিল। রাজার কথা থেকে আমরা বুঝতে পারি সে লিয়ারের সাথে রাজকুমার জেসানের বিয়ে দিয়েছে শুধুমাত্র লিয়ারকে স্পাই হিসেবে পাঠানোর জন্য এবং রাজকুমারের সকল খবরাখবর রাজাকে দেওয়ার জন্য। তবে লিয়ার আজ পর্যন্ত একটা খবরও রাজাকে দিতে পারেনি। এটা নিয়ে সে লিয়ারের উপরে রাগারাগি করতে থাকে। এবার লিয়ার বুঝতে পারে যে জেসান কেন ওকে এত ঘৃণা করে। লিয়ার রাজার কাছে ক্ষমা চায় আর বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু জেসান আমাকে একদমই পছন্দ করে না, তাই তো তার বিষয়ে কোনো খবরই আমি নিতে পারিনি। রাজা তারপরও রাগারাগি করে সেখান থেকে চলে যায়। রাজা চলে যাওয়ার পরে লিয়ারের বাবা লিয়ারের উপরে রাগারাগি করতে থাকে। লিয়ার বলে, আমি আপনার মেয়ে আর আপনি আমাকে রাজকুমার জেসানের উপরে স্পাইগিরি করতে পাঠিয়েছেন। যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো রাজকুমার আমাকে মেরেই ফেলবে। আপনার ভয় হচ্ছে না আপনার মেয়ের প্রাণ নিয়ে? লিয়ারের বাবা এতে একটু আমতা আমতা করে এবং লিয়ারকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়।
লিয়া চলে গেলে সে মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে তো আগে আমার উপরে একবারও মুখ খুলতো না, তাহলে এখন এত সাহস কোথা থেকে পাচ্ছে। লিয়ার বাইরে আসতেই দেখতে পায় জ্যাসান এখানে রাজকুমারী এলিয়ানার সাথে কথা বলছে। মূলত রাজকুমারী এলিয়ানা হচ্ছে দ্বিতীয় রাজকুমার ক্রুজের বউ। তবে এলিয়ানা তো জ্যাসানকে পছন্দ করত, কিন্তু জ্যাসান ওকে পাত্তা দেয় না। এটাতে ও জোর করে এক প্রকার জ্যাসানকে জড়িয়ে ধরে। এসব কিছু লুকিয়ে লুকিয়ে লিয়ার দেখছিল। লিয়া সেখান থেকে পালিয়ে যেতেই যাবে, তখনই এলিয়ানা তো বুঝে যায় ওখানে কেউ আছে, তাই ওকে থামতে বলে। লিয়ার ভয়ে ভয়ে পিছনে তাকায়। রাজকুমার জ্যাসান বলে, তোমার সাহস হয় কি করে আড়ি পেতে আমাদের কথা শোনার? লিয়ার বলে, দেখো একদম আমাকে কথা শোনাবে না। আমি কি জানতাম না কি যে তোমরা এরকম পাবলিক প্লেসে এসে প্রেম ভালোবাসার গল্প করবে? এলিয়ানা তখন লিয়ারের কাছে ক্ষমা চায়। লিয়ার বলে, ক্ষমা চাচ্ছ কেন? অবশ্য একজন বিবাহিত মহিলা হিসেবে অন্যের বরের দিকে নজর দেওয়া কোনো ভালো মানুষের কাজ না। জ্যাসান তখন লিয়ারের হাত ধরে টেনে অন্য জায়গায় নিয়ে যায় আর বলে, এলিয়ানার সাথে আমার কোনো সম্পর্ক নেই। লিয়ার বলে, তোমার কাছে কে এক্সপ্লেনেশন চেয়েছে? আমি কি তোমার কাছে জিজ্ঞেস করেছি? এখন আমার ঘুম পাচ্ছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে জ্যাসান তখন ওর হাত টেনে ধরে আর বলে, তুমি ভুলে যেও না রাজমাতার চিকিৎসার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। তাই যতক্ষণ না রাজমাতা সুস্থ হচ্ছে ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। লিয়ার বলে, আচ্ছা ঠিক আছে, আমার মনে ছিল না। এটা বলে লিয়া সেখান থেকে চলে যায়। তখন জ্যাসান নিজের হাতের দিকে তাকিয়ে অনেক খুশি হচ্ছিল আর মনে মনে বলছিল যে লিয়ারের হাত অনেক বেশি নরম। পরের দৃশ্যে দেখানো হয় লিয়ারের চিকিৎসার জন্য রাজমাতা এখন বেশ সুস্থই আছে। রাজমাতা এখানে ওদের দুজনকে বলে, তোমরা কেন একই রুমে ঘুমাও না? আমি চাই এখন থেকে তোমরা দুজন একই রুমে ঘুমাবে। এটা শুনে ওরা দুজনই মানা করতে পারে না এবং রাজমাতার কথায় ওদেরকে একই রুমে ঘুমাতে যেতে হয়। জ্যাসান তো গিয়ে সোজা বিছানার উপরে শুয়ে পড়ে এবং লিয়ারকে বলে নিচে শুতে। লিয়ার রেগে বলে, আমি কেন নিচে শুতে যাব? আমি একজন মহিলা মানুষ আর তুমি পুরুষ হয়ে আমাকে নিচে শুতে বলছো? জ্যাসান বলে, তো তুমি কি বলতে চাইছো, আমি রাজকুমার হয়ে নিচে শোবো? লিয়ার তখন জোর করে জ্যাসানের পাশে গিয়ে শুয়ে পড়ে। জ্যাসান বলে, নির্লজ্জ মহিলা, তোমার লজ্জা করে না আমার পাশে শুতে? এতে লিয়ার বলে, আমার তো কোনো লজ্জা করে না। যদি তোমার এত লজ্জা করে তাহলে তুমি গিয়ে নিচে শুয়ে পড়ো। তখনই দেখা যায় সেখানে রাজমাতার মেড চলে আসে। আসলে রাজমাতাই তাকে পাঠিয়েছিল, কিন্তু সে আসার সাথে সাথে ওরা দুজন তো রোম্যান্স করার নাটক করতে থাকে। এতে মেয়েটি সেখান থেকে চলে যায়। মেয়েটি সেখান থেকে চলে যেতেই লিয়ার তো হাঁপ ছেড়ে বাঁচে এবং তাড়াতাড়ি জ্যাসানকে ওর উপর থেকে সরিয়ে দেয়। জ্যাসান এখানে লিয়ারকে খারাপ ইঙ্গিত করে আর বলে, চলো আমরা রোম্যান্স করি, কিন্তু লিয়ার ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। পরের দিন সকালবেলা লিয়ার যখন যাচ্ছিল তখন দেখতে পায় জ্যাসান এবং এলিয়ানা একে অপরের সাথে কথা বলছে। এলিয়ানা এখানে জ্যাসানকে বলতে থাকে, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। রাজকুমার ক্রুজের সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমি কখনোই তাকে মানতে পারবো না। তবে এখানে জ্যাসান তো ওকে পাত্তাই দিচ্ছিল না। এতে এলিয়ানা ওকে জোর করে জড়িয়ে ধরতে যায়, কিন্তু জ্যাসান সরে যাওয়ার জন্য এলিয়ানা সোজা সেখানে থাকা জলাশয়ে পড়ে যায় এবং ডুবে যাওয়ার নাটক করতে থাকে। তবে তাতেও তো জ্যাসান পাত্তা দেয় না আর স্পষ্ট করে বলে দেয়, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। দূর থেকে লিয়ার এগুলো দেখছিল এবং জ্যাসানকে সে বকা দেয়, তুমি দেখতে পাচ্ছ না ও ডুবে যাচ্ছে, তাহলে কেন ওকে বাঁচাচ্ছ না? জ্যাসান বলে, তোমাকে এত ভাবতে কে বলেছে? পানিটা এতটাও গভীর না যে ও ডুবে যাবে। তখন দেখা যায় পানিটা তো সত্যি এলিয়ানার হাঁটু পর্যন্তও ছিল না। জ্যাসান লিয়ারকে বলে, তুমি এখন আমার সাথে এসো, রাজমাতার সাথে দেখা করতে যেতে হবে। তবে ওরা যখন যাচ্ছিল তখন সেখানে রুথ আসে। রুথকে এখানে দেখে জ্যাসান জিজ্ঞেস করে, তোমার শরীর ঠিক আছে তো? তুমি কেন এখানে আসতে গেলে? রুথ বলে, আসলে আপনার সাথে দেখা করার ইচ্ছা হচ্ছিল, এজন্য এসেছি। আপনি কিছুক্ষণ আমার সাথে সময় কাটান। এতে জ্যাসান রাজি হয়ে যায়। সেখানে লিয়ারের দাসীও এসেছিল। লিয়ার নিজের দাসীকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ওদেরকে পাত্তা না দিয়ে দাসীর সাথে চলে যায়, যেটা দেখে রুথ বলে, একজন রাজকুমারের স্ত্রী হিসেবে দাসীর সাথে এত ঘেঁষাঘেঁষি করা একদমই লিয়ারের উচিত হচ্ছে না, আপনার মান সম্মানের তো কিছুই রাখবে না। জ্যাসান কিছু একটা ভাবে এবং রুথকে বলে, আমার না একটি জরুরি কাজ এসে গেছে, তোমার সাথে আমি পরে দেখা করব। এটা বলে সেখান থেকে জ্যাসান চলে যায়। রুথ তো অনেক বেশি রেগে যায়, কারণ বিয়ের পর থেকে জ্যাসান ওকে সময়ই দিচ্ছে না। এভাবে চলতে থাকলে লোকজন তো ওর উপরে আঙুল তুলবে। তাই এখানে ও একটি প্ল্যান করে লিয়ারকে ফাঁসানোর জন্য। অন্যদিকে দেখা যায় জ্যাসান চলে আসে সোজা লিয়ারের রুমে।
যেখানে দাসী তো লিয়ারের কোমর মাসাজ করে দিচ্ছিল। এটা দেখে জেসান তো ভুল বুঝে নেয় আর বলে, আমার স্ত্রী হয়ে তুমি একটা দাসীর সাথে সম্পর্ক করছো, তোমার লজ্জা করে না? লিয়ার এটা শুনে রেগে যায় আর বলে, তুমি আজে বাজে কী সব বকছো। দাসী এখানে রাজকুমার জেসানকে বোঝানোর চেষ্টা করে, তবে রাজকুমার জেসান ওকে রেগে সেখান থেকে বের হয়ে যেতে বলে। এতে দাসী সেখান থেকে চলে যায়। দাসী সেখান থেকে চলে যেতেই জেসান জোর করে লিয়ারকে কিস করে। লিয়ার ওকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। তখনই সেখানে গার্ড মোরান চলে আসে আর বলে, রাজমাতার শরীর আরও খারাপ হয়ে গিয়েছে, তাই রাজা আপনাদেরকে ডেকে পাঠিয়েছে। এরপর ওরা সেখানে চলে আসে, যেখানে রাজা তো অনেক বেশি রাগারাগি করতে থাকে যে লিয়ার কি এমন ওষুধ দিয়েছে যার জন্য রাজমাতার শরীর আবারও খারাপ হয়ে গিয়েছে। এখানে আমরা এলিয়ানা এবং রাজকুমার ক্রুজকেও দেখতে পাই, যে কিনা লিয়ারকে অনবরত কথা শুনিয়েই যাচ্ছিল, যেটাতে জেসান তো অনেক বেশি রেগে যায় এবং রাজকুমার ক্রুজকে বলে, তুমি ভুলে যেও না ও তোমার সম্পর্কে ভাবি হয় এবং আমার স্ত্রীকে এরকম কথা শোনানোর অধিকার আমি তোমাকে দেইনি। বলে রাজকুমার ক্রুজ তো চুপ হয়ে যায়। এরপর লিয়ার রাজমাতার দাসীকে জিজ্ঞেস করে, আমি তো আপনাকেই সমস্ত ধরনের ওষুধ খাওয়ানোর দায়িত্ব দিয়েছিলাম রাজমাতাকে, আপনি একবার সেই ওষুধগুলো আমাকে দেখান। এতে দাসী তখন সেই ওষুধগুলো লিয়ারকে দেখায়। লিয়ার দেখতে পায় সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ তো মিসিং ছিল, যেটা না খেলে রাজমাতার শরীর খারাপ করবে। জিজ্ঞেস করে, সেই ওষুধটা কোথায় গেল? দাসী এসে বলে, আমিও এটা খেয়াল করেছিলাম আগে, কিন্তু তেমন একটা পাত্তা দেইনি। আসলে আমি যখন ওষুধ খাওয়াতে গিয়েছিলাম তখন রাজকুমারী এলিয়ানা আমাকে এসে বলেছিল রাজমাতার জন্য রান্না করতে যেতে, তাই আমি তখন রান্না করতে চলে গিয়েছিলাম। এরপর এসে দেখি সেই ওষুধটা আর নেই, তবে আমি তখন বিষয়টাকে এতটাও পাত্তা দেইনি। লিয়ার এবার এলিয়ানাকে জিজ্ঞেস করে যে, তুমি রাজমাতার সাথে এমনটা কেন করলে? এলিয়ানা বলে, আমি কি করেছি? আমি তো কিছুই করিনি, আমি তো শুধু তাকে রাজমাতার পছন্দের খাবার রান্না করতে পাঠিয়েছিলাম। এখানে এলিয়ানা কিছুতেই স্বীকার করে না, যার জন্য রাজা অনেক রেগে যায় এবং বলে, আমাকে কিছুদিনের মধ্যেই সমস্ত প্রমাণ এনে হাজির করবে তোমরা, আমি কিছু শুনতে চাই না। এরপর দেখা যায় ওরা বেরিয়ে আসে, যেখানে এলিয়ানা তো লিয়ারের সাথে কথা বলে আর বলে, হ্যাঁ আমি রাজমাতার ওষুধ ছড়িয়েছি, তুমি কি করবে? তোমাকে তো এমনিতেও রাজকুমার জেসান একদমই পছন্দ করে না, বলতে গেলে সহ্যই করতে পারে না। জেসান তো শুধুমাত্র আমাকেই পছন্দ করে। এটা শুনে লিয়ার ওকে নিয়ে হাসতে থাকে এবং মিথ্যা স্বপ্ন দেখতে নিষেধ করে, যেটাতে এলিয়ানা রেগে যায়। এলিয়ানা তখন হাসতে শুরু করে এবং ইচ্ছে করে লিয়ারের হাত ধরে নিজেকে থাপ্পড় মারে, যার জন্য পড়ে গিয়ে ওর কপাল কেটে যায়। তখনই সেখানে চলে আসে রাজকুমার ক্রুজ। রাজকুমার ক্রুজ এটা দেখে অনেক বেশি রেগে যায়। জেসান এসে বলে, তোমার সাহস হয় কি করে ওকে মারার? তবে লিয়ার ওকে স্পষ্ট করে জানিয়ে দেয়, আমি ওকে মারিনি, বরং ইচ্ছা করেই পড়ে গিয়েছে। রাজকুমার ক্রুজ এখানে এতটাই রেগে গিয়েছিল যে সে নিজে তেড়ে আসে লিয়ারকে মারার জন্য। তবে লিয়ারকে মারার আগেই জেসান তো ওকেই উল্টো মেরে দেয়, এত জোরেই মারে যার জন্য ওর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। রাজকুমার ক্রুজ বলে, তুমি এই মেয়েটার জন্য আমাকে মারছো, তোমার তো উচিত ওকে ডিভোর্স দিয়ে দেওয়া। জেসান বলে, আমি আমার স্ত্রীর সাথে কি করব সেটা অবশ্য তুমি ঠিক করবে না, এখন এখান থেকে চলে যাও। যার জন্য রাজকুমার ক্রুজ সেখান থেকে চলে যায় এলিয়ানাকে নিয়ে। জেসান লিয়ারকে বলে, আমি শুধুমাত্র তোমাকে বাঁচালাম কারণ তুমি রাজমাতার প্রাণ বাঁচিয়েছো, এজন্য, এর থেকে বেশি কিছু মনে করো না। লিয়ার বলে, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি নাকি? তোমাকে কে বলতে বলেছে? রাজকুমার জেসান তো এতে রেগে যায়। এরপর দেখা যায় জেসান ইনভেস্টিগেশন করে ইম্পেরিয়াল ডক্টরের কেবিন থেকে অনেকগুলো গোল্ডেন বার পায়। পরের দিন ডক্টরকে রাজার সামনে হাজির করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। এখানে লিয়ার তো তাকে জিজ্ঞেস করে, তোমার পিছনে কে আছে সেটা বলে দাও। তবে ডাক্তার কিছুতেই স্বীকার করতে চায় না আর বলে, আসলে আমি হিংসা করছিলাম লিয়ারকে, এজন্য এমনটা করেছি। তবে লিয়ারের এটা বিশ্বাস হয় না। লিয়ার বুঝতেই পারছিল এসব কিছুর পিছনে এলিয়ানা আছে, তাই লিয়ার তখন ওকে হুমকি ধামকি দিতে থাকে, তুমি যদি এখন সত্যিটা না বলো তাহলে তোমার ফ্যামিলিকে কিন্তু মেরে ফেলা হবে। সাথে জেসানও তো ওকে হুমকি দেয়, যার জন্য এবার ভয়ে ডক্টর বলে দেয় আসলে ওকে এলিয়ানা এসব কিছু করতে বলেছিল। এবার এলিয়ানা তো সবার কাছে ধরা পড়ে যায়। রাজা অনেক বেশি রেগে গিয়েছিল। রাজকুমার ক্রুজ তখন নিজের দল পাল্টে নেয় এবং এলিয়ানাকে বলে, ছি, আমি ভাবতেও পারিনি তুমি আমার দাদিকে মারার চেষ্টা করবে। বাবা, আপনি এক্ষুনি ওর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করুন, আমি ওর সাথে সংসার করতে পারবো না। রাজা এলিয়ানাকে শাস্তি স্বরূপ জেলে বন্দি করে দিতে বলে। লিয়ারের কাছে বিষয়টা কেমন জানি খটকা লাগছিল যে রাজকুমার এত সহজেই এলিয়ানাকে ছেড়ে দিল।
পরের দৃশ্যে দেখা যায় লিয়ার অনেক রেগে মেগে রুথের রুমে প্রবেশ করে, যেখানে রুথ তো জ্যাসনের সাথে সময় কাটাচ্ছিল। জ্যাসন রেগে জিজ্ঞেস করে, তুমি এরকম কেন করছো আর এভাবে কেন ঢুকে আসলে? লিয়ার বলে, এসেছি তার অবশ্যই একটা কারণ আছে। রুথ বলে, আমি জানি যে তুমি আমাকে হিংসে করো, কিন্তু আমিও তো তার বউ, তাই তোমার নিজেকে একটু সংযত রাখা উচিত। তবে লিয়ার ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এবং বলে, তুমি তাড়াতাড়ি বাড়ির চাবি আমাকে দিয়ে দাও, এখন থেকে এই পুরো ম্যানশন আমিই সামলাবো। জ্যাসন আমাকে কথা দিয়েছিল যদি আমি রাজমাতাকে বাঁচাতে পারি তাহলে ও এই ম্যানশনের দায়িত্ব আমাকে দিয়ে দেবে। এটা শুনে রুথ তো অনেক বেশি কষ্ট পায় এবং জ্যাসনকে জিজ্ঞেস করে, লিয়ার কি সত্যি বলছে? জ্যাসন বলে, হ্যাঁ ও সত্যি বলছে, তুমি ওকে চাবিটা দিয়ে দাও, তোমার কাছে তো আমি আছি, এটাই কি তোমার জন্য যথেষ্ট না? রুথ এতে খুশি হয়ে যায় এবং এক প্রকার বাধ্য হয়ে লিয়ারকে চাবি দিয়ে দেয়, সাথে ম্যানশনের দায়িত্বও দিয়ে দেয়। লিয়া সেখান থেকে চলে যায়। রুথ জ্যাসনকে বলে, আজকে রাতে আপনি আমার সাথে থাকবেন। তবে জ্যাসন এতে রাজি হয় না, যেটাতে রুথ অনেক বেশি রেগে যায় এবং বলে, আপনি আমার সাথে এমন কেন করছেন? অন্যদিকে আপনার আরেক বউ তো দাসীর সাথে সম্পর্ক করেছে, কিছুদিন পরে যদি আমি মা না হতে পারি তাহলে লোকে তো আমাকেও বলবে যে আমিও নাকি দাসীর সাথে সম্পর্ক করেছি। এটা শুনে তখন জ্যাসনের সেই বিষয়টার কথা মনে পড়ে আর বলে, আমি তো এই বিষয়টার কথা ভুলে গিয়েছিলাম, এক্ষুনি আমাকে ওদেরকে শায়েস্তা করতে হবে। এটা বলে সেখান থেকে জ্যাসন চলে যায়। রুথ তো মনে মনে একটা শয়তানি হাসি দেয়। এরপর দেখা যায় লিয়ার এবং তার দাসীকে সেখানে নিয়ে আসা হয়। জ্যাসন ক্যাটারিনাকে বলে তাড়াতাড়ি এখান থেকে দাসীকে নিয়ে গিয়ে সে ভার্জিন আছে কিনা সেটা চেক করার জন্য। তবে লিয়ার এটা করতে দিতে চায় না, কারণ এতে মেয়েদের অসম্মান হয়। রুথ বলে, তুমি এমন কেন করছো? ভয় পাচ্ছ নাকি যে তুমি ধরা পড়ে যাবে? এটাতে লিয়ার তো রুথকে থাপ্পড় মারে আর বলে, তুমি এসব কি বলছো? একটা মেয়ে হয়ে অন্য মেয়ের দিকে আঙুল তুলতে তোমার লজ্জা করে না? তাহলে তো আমিও বলতে পারি যে তুমিও তোমার মেয়েদের সাথে সম্পর্ক করছো, কারণ এখন পর্যন্ত তুমি রাজকুমার জ্যাসনের সাথে একবারও মিলিত হওনি। এই কথা শুনতেই তো রুথ অনেক ঘাবড়ে যায় এবং অসুস্থতা হওয়ার নাটক করতে থাকে। জ্যাসন তখন ক্যাটারিনাকে আদেশ দেয় জোর করে সেখান থেকে দাসীকে নিয়ে গিয়ে তার ভার্জিনতা চেক করতে। এতে ক্যাটালিনা এক প্রকার জোর করে সেখান থেকে দাসীকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে দাসীকে বের করে আনা হয়। ক্যাটালিনা জ্যাসনকে বলে, আমি চেক করেছি, দাসী পুরোপুরি ভার্জিন আছে। এটা শুনে সেখান থেকে জ্যাসন রুথকে নিয়ে চলে যায়। লিয়ার দাসীকে জিজ্ঞেস করে, ওরা কি তোমাকে কষ্ট দিয়েছে? আমি ওদেরকে ছাড়বই না। তবে দাসী ওকে আটকে নেয়। অন্যদিকে রুথ জ্যাসনকে একটি বাচ্চা নেওয়ার কথা বলে, তবে জ্যাসন এতে রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। রুথ এতে অনেক বেশি রেগে যায়। পরে রুথ জানতে পারে যে এখন থেকে ম্যানশনের দায়িত্ব তো সব লিয়ারের, তাই লিয়ার ওকে প্রত্যেক দিন গিয়ে ওকে গ্রিটিং করতে বলেছে। এটা শুনে লিয়ারের তো মাথা আরও গরম হয়ে যায় যে ও কেন লিয়ারকে গ্রিটিং করতে যাবে। অন্যদিকে আমরা লিয়ারকে দেখি যে ক্যাটালিনাকে শাস্তি দিচ্ছিল এবং ক্যাটালিনা এখানে কিছু বলতেও পারছিল না, কারণ ম্যানশনের দায়িত্ব তো এখন সমস্ত কিছু লিয়ারের উপরে। তখন সেখানে রুথ আসে। ক্যাটালিনা এখানে রুথের কাছে সাহায্য চায়, তবে রুথ তোর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। লিয়ার বলে, তোমাকে আমি প্রত্যেক দিন গ্রিটিং করতে আসতে বলেছি, কিন্তু তুমি আসতে দেরি করে ফেলেছো। রুথ বলে, আসলে আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, এই জন্য দেরি হয়ে গেছে। লিয়ার বলে, যখন তোমার কাছে ম্যানশনের দায়িত্ব ছিল তখন নাকি তুমি নিজের কাজিনকে হিসাব নিকাশের দায়িত্ব দিয়েছিলে সমস্ত টাকা পয়সার, এটা কি ঠিক? রুথ বলে, হ্যাঁ দিয়েছি, কারণ আগে যে হিসাব নিকাশ করা লোক ছিল সে তো টাকা সরাতো, এই জন্য আমি তাকে সরিয়ে দিয়ে আমার কাজিনকে কাজে রেখেছি। তো এতে কি কোনো সমস্যা আছে তোমার? লিয়ার তখন সমস্ত হিসাব নিকাশের খাতা বের করে এবং দেখায় যে এখান থেকে 1 মাস যাবৎ অনেকগুলো টাকা সরানো হয়েছে এবং এগুলো রুথের কাজিনই করেছে। রুথ তো এতে ঘাবড়ে যায় এবং বলে, তুমি কি বলতে চাইছো? আমি তো এগুলো করিনি, তাহলে আমাকে কেন বলছো? লিয়ার বলে, আচ্ছা ঠিক আছে, যে করেছে তাকেই ডেকে আনা হোক। এরপর সেখানে রুথের কাজিন চেরিকে নিয়ে আসা হয়। শাস্তি স্বরূপ লিয়ার চেরিকে মারতে বলে। এতে চেরি ভয় পেয়ে যায় এবং রুথের পা ধরে বলে, দয়া করে আমাকে বাঁচাও। তবে রুথ তো ওর দিক থেকেও মুখ ফিরিয়ে নেয়। পরের দৃশ্যে দেখা যায় লিয়ারের বাবা লিয়ারকে ডেকে পাঠায় এবং অনেক কথা শোনাতে থাকে। তুমি রাজার কথা ঠিকভাবে মানছো না কেন? আসলে রাজা ছিল জ্যাসনের সম্পর্কে চাচা এবং রাজার আসল ছেলে হচ্ছে রাজকুমার ক্রুজ, তাই সে চায় জ্যাসন নয় বরং তার ছেলে রাজা হোক পরবর্তীতে। তখন সেখান থেকে বেরিয়ে আসে রাজকুমার ক্রুজ। রাজকুমার ক্রুজ লিয়ারকে বলে, যেহেতু তুমি কোনো কাজেরই না তাই তোমাকে এক্ষুনি আমি এখানেই মেরে ফেলবো। লিয়ার নিজের বাবাকে বলে, আপনার চোখের সামনে আপনার মেয়েকে মেরে ফেলতে চাচ্ছে আর আপনি কিছু বলছেন না। এতে লিয়ারের বাবা বলে, কে আমার মেয়ে?
তুমি আমার মেয়ে না, বরং আমি তোমাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে এসেছিলাম শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য। এতে লিয়ার বুঝতে পারে যে এটা ওর আসল বাবা না। তো এবার রাজকুমার ক্রুজ এগোয় লিয়ারকে মারার জন্য। তবে তখনই সামনে জ্যাসান চলে আসে। জ্যাসান এতক্ষণ সবকিছুই শুনেছে যে লিয়ার নাকি তার বাবার আসল মেয়ে না। রাজকুমার ক্রুজ বলে, তুমি এখানে এসে ভুল করলে জ্যাসান, এখন তোমাকেও মরতে হবে। এটা বলে রাজকুমার শীষ বাজায়। সাথে সাথে সেখানে লুকিয়ে থাকা তার গুপ্ত সৈন্যরা বেরিয়ে আসে। জ্যাসান তখন ওদের সাথে লড়াই করতে থাকে। তখনই একজন সৈন্য এসে লিয়ারকে মারতে যায়। তবে সামনে জ্যাসান চলে আসে, যার জন্য তলোয়ারটা ওর বুকে ঢুকে যায়। ততক্ষণে সেখানে মরা নিজেদের গার্ড নিয়ে চলে আসে এবং রাজকুমার ক্রুজকে বন্দি করে ফেলে। এরপর দেখা যায় লিয়ার জ্যাসানের চিকিৎসা করছিল। বাইরে দাঁড়িয়ে রুত তো ঢোকার চেষ্টা করছিল, তবে এখানে দাসী ওকে কিছুতেই ঢুকতে দেয় না। এরপর লিয়ার বেরিয়ে আসে। রুত বলে, তুমি আমাকে কেন ভিতরে ঢুকতে দিচ্ছ না? লিয়ার এখানে ওকে স্পষ্ট করে জানিয়ে দেয়, তুমি এখন ভিতরে ঢুকতে পারবে না, কারণ জ্যাসানের অবস্থা খুব একটা ভালো না। এটা বলেই চলে যায়, যেটাতে রুত তো অনেক বেশি রেগে যায়। পরে আমরা দেখি লিয়া যখন ঘুমাচ্ছিল তখন কেউ ওর রুমে একটা ধোঁয়া ছেড়ে দেয়, যার জন্য লিয়ার তো অজ্ঞান হয়ে যায়। এবং তখন সেখানে একটি লোক ঢোকে যে লিয়ারের সাথে খারাপ কিছু করতে যায়। মেয়ের তখন সেখানে সেটা দেখে ফেলে এবং ওকে আটকানোর চেষ্টা করে। তবে এই লোকটি উল্টো মেয়েটকেই মেরে দেয়। এরপর লিয়ারের সাথে এসে খারাপ কিছু করতে যায়। তবে সময় মতো সেখানে মসি চলে আসে আর মসি ওই লোকটিকে বন্দি করে ফেলে এবং লিয়ারকে একটি মেডিসিনের গন্ধ শোখায়, যার জন্য লিয়ারের জ্ঞান ফিরে আসে। লিয়ারের জ্ঞান ফিরতে ও তাড়াতাড়ি মেডের কাছে যায় এবং দেখতে পায় মেড তো জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর লিয়ার ওর চিকিৎসা করে এবং লোকটিকে জিজ্ঞেস করে, তোমাকে কে পাঠিয়েছে সত্যি করে বলো। লোকটি প্রথমে বলতে চায় না, তাই লিয়ার ওকে ভয় দেখায়। এই জন্য লোকটি তখন বলে দেয় যে ওকে রুত পাঠিয়েছে লিয়ারের সম্মান নষ্ট করার জন্য। এতে লিয়ার তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, রুতকে আমি মজা দেখাচ্ছি। সিন এখানেই কাট হলে আমরা দেখতে পাই পরের দিন রুত যখন ঘুম থেকে ওঠে দেখে ওই লোকটি তো ওর সাথে কাল রাতে শুয়েছিল এবং তখন সেখানে লিয়ার চলে আসে। লিয়ার বলে, ছি ছি, রাজকুমারের এই অবস্থা আর তুমি অন্য একটি পুরুষের সাথে শুয়েছ রাতে। লিয়ার এখানে রুতকে বন্দি করে ফেলে। রুত তোর উপর অনেক বেশি রেগে যায়, কারণ রুত বুঝতেই পারছিল সব কিছু লিয়ারের কাজ। লিয়ার বলে, হ্যাঁ আমি করেছি। রুত এখানে ওকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, যার জন্য লিয়ার এবার একটি অ্যাসিডের বোতল নিয়ে আসে এবং রুথের মুখে ঢেলে দিয়ে রুথের মুখ নষ্ট করে দেয়। পুরো ম্যানশনে এটা ছড়িয়ে গিয়েছিল। তখন আবার জ্যাসনেরও জ্ঞান ফিরে আসে। জ্যাসন এটা শুনতে অনেক বেশি ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে লিয়ার এমনটা কেন করলো। মসি তখন সব কিছু খুলে বলে যে রুথ কি করেছে। একজনকে ডেকে লিয়ারের সম্মান নষ্ট করানোর চেষ্টা করেছে। এবার জ্যাসন সবকিছু বুঝতে পারে। পরে দেখা যায় যে রুথ জ্যাসনের কাছে এসে ক্ষমা চাইতে থাকে এবং বলে, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তবে জ্যাসন ওকে ক্ষমা করে না এবং বন্দি করতে বলে। তখনই জ্যাসনের কাছে একটি চিঠি আসে যেখানে লেখা ছিল লিয়ার চিরজীবনের জন্য নিজের মেয়েদের সাথে এখান থেকে চলে যাচ্ছে। এটা শুনে তো জ্যাসন অনেক বেশি চিন্তিত হয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের ঘোড়া বের করতে বলে। অন্যদিকে দেখা যায় লিয়ার তো চলেই যাচ্ছিল, কিন্তু তখন জ্যাসন এসে ওকে আটকায়। লিয়ার যেতে না চাইলে জ্যাসন ওকে জোর করে নিয়ে যায় এবং রুমে নিয়ে গিয়ে কিস করে দেয়। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কি মনে হয় যে লিয়ারের জ্যাসনকে ক্ষমা করা উচিত নাকি উচিত না।